হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা দক্ষিণ কোরিয়ার একটা হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি। তবে এটাকে একটা সিনেমা বললে ভুল হবে, এখানে আসলে এই সিনেমাতে 10টা ছোট ছোট গুচ্ছ হরর স্টোরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা আমাদের র্যান্ডম অ্যানিমেশন চ্যানেল ফলো করো তারা হয়তো জাপানিজ রাইটার জুনজি ইতোর নাম শুনে থাকবে। সে সাধারণত এই ধরনের ছোট ছোট হরর স্টোরি লিখে থাকে। তো আমার যেটা মনে হয় দক্ষিণ কোরিয়াও ওই জুনজি ইতোর কাছ থেকেই ইন্সপায়ার হয়ে এরকম একটা সিনেমা 2022 সালে তৈরি করেছিল। আর অনেকেই হয়তো জানো যে আমাদের স্যাভেজ 420 নামে যে চ্যানেলটা রয়েছে, আমরা হরর সিনেমা শুধুমাত্র স্যাভেজ 420 তে দেই। তবে তারপরেও আমার কাছে মনে হলো যে আজকের এই সিনেমাটা অন্তত আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে দিই। তাতে যেটা হবে, একসাথে আমাদের স্যাভেজ 420 এর অ্যাডভার্টাইজিং হয়ে যাবে যে ওখানে আমরা রেগুলারলি হরর সিনেমা দিই। আর র্যান্ডম ভিডিও চ্যানেলে অনেকদিন পরে একটা ভিন্ন স্বাদের সিনেমা আসলো আর কি। তো বাড়তি কথা বাদ, চলো আমরা মূল ভিডিওতে যাবো। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং আমি তোমাকে রিকোয়েস্ট করবো বিজ্ঞাপনটা স্কিপ করার জন্য। এবং ভারতীয় বা বাংলাদেশি যে দেশের অডিয়েন্স তুমি হও না কেন, অবশ্যই যে কোনো ধরনের আর্নিং ওয়েবসাইট, ট্রেডিং ওয়েবসাইট বা গাম্বলিং ওয়েবসাইট সেগুলো তোমরা স্কিপ করে তারপর মূল ভিডিওতে যাবে। তো আমরা বিজ্ঞাপন প্লে করছি আর তুমি ডিসক্রিপশন থেকে ডুরেশন দেখে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো যেমন বলেছি, আজকে আমরা যে সিনেমাটি এক্সপ্লেন করবো সেটা এক ধরনের সাইকোলজিক্যাল হরর সিনেমা। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2022 সালে আর সিনেমাটির নাম হচ্ছে উরবান মেইটস। আর আমরা সচরাচর যে ধরনের মুভিগুলো দেখি এটা তার চেয়ে একটু আলাদা। আর এই সিনেমা মূলত তৈরি হয়েছে 10টা ছোট ছোট হরর শর্ট ফিল্ম দিয়ে এবং এই ছোট ছোট শর্ট ফিল্মের কাহিনী এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে আমার মনে হয় না সিনেমাটি দেখার সময় তুমি বোর ফিল করবে। আর যে দর্শক আমাদের এই স্ক্রিপ্টটা পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানিয়ে মূল সিনেমার কাহিনীতে চলে যাচ্ছি। তো এই সিনেমাতে প্রথম যে শর্ট স্টোরিটা আসে তার নাম হচ্ছে টানেল, যেখানে আমরা মফিজ নামের একটা লোককে গাড়ি করে কোথাও যেতে দেখছিলাম। আর রাস্তায় একজন পুলিশ তার গাড়ি থামায় চেক করার জন্য। তো পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মফিজ বলে সে মাছ মারতে যাচ্ছে নদীতে। আর তখন পুলিশ তার গাড়ির লাইসেন্স এবং কাগজ চেক করে তাকে যেতে দেয়। আর তারপর মফিজ করে কি টানেলের রাস্তা দিয়ে যাচ্ছিল আর ওই মুহূর্তে মফিজের স্ত্রী তাকে ফোন করে এবং বলে, শালা বেগুন নিয়ে আসোস নাই, রাত্রে রান্না করবো কি, মানে ওর সাথে ঝগড়া শুরু করে দেয়। আর তখনই মফিজের গাড়ির সামনে একটা হরিণ চলে আসে আর মফিজ তখন দ্রুত তার গাড়ি ব্রেক করে, কিন্তু ব্রেক করার পরে সামনে তাকাতেই মফিজ দেখতে পায় সেখানে কোনো হরিণ নেই। আর এর সাথে সাথে খেয়াল করে ওর গাড়ির গ্লাসে অনেকগুলো হাতের ছাপ। তো মফিজ তখন ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে গাড়ি ইউটার্ন নিয়ে মানে গাড়ি ঘুরিয়ে টানেল থেকে বের হয়ে আসার চেষ্টা করে। আর তারপর মফিজ করে কি তার গাড়ির ডিকি খুলে আর সেখানে আমরা একটা সুটকেস দেখতে পাই। আর সেই সুটকেস থেকে একটা মেয়ের চুল বের হওয়া ছিল। তো এই জন্য মফিজ করে কি ছুরি দিয়ে চুলগুলো কেটে ফেলে। আর আমরা বুঝতে পারি এই সুটকেসের মধ্যে কোন একটা মেয়ের লাশ রয়েছে। আর এই মফিজ হারামজাদা হয়তো এই মেয়েটাকে মেরেই লাশটা গুম করতে যাচ্ছিল, যাকে এই মফিজই মেরে ফেলেছে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে মফিজ করেছে কি ভুল রাস্তায় চলে এসেছে। তো এই জন্য মফিজকে করে কি টানেলের মধ্যে দিয়ে আরেক রাস্তাতে যেতে হয়। কিন্তু এবার ওই রাস্তার মধ্যে সে একটা মেয়েকে উল্টো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তো টানেলের মাঝখানে এত গভীর রাতে মেয়ে আসবে কই থেকে, সে তো ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। তো এটা দেখে মফিজের অনেক রাগ হয়। তবে মফিজ বুঝতে পারে হয়তো ওই মেয়েটার জন্য সে হ্যালুসিনেট করছে। তো এই জন্য সে করে কি রেগে কুড়াল দিয়ে ওই সুটকেসের উপর জোরে জোরে আঘাত করতে থাকে। আর তারপর সে যখন সুটকেস খোলে দেখা যায় ভেতরে কোনো লাশ নেই, শুধু রক্ত আর রক্ত। তো এটা দেখে মফিজ পুরো অবাক হয়ে যায়, টাসকি হয়ে যায়। আর তখনই টানেলের ভেতর থেকে মিটারের বক্স থেকে সেই মেয়েটির লাশ বের হয়ে আসে। আর তারপরে মেয়েটির লাশ মফিজের দিকে এগোতে থাকে। তো মফিজ তো মারাত্মক ভয় পেয়ে গিয়েছে, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। কিন্তু দেখা যায় ওই মেয়েটির আত্মা মফিজের ব্যাক সিটে আগে থেকেই বসেছিল। আর তারপর মফিজকে সেই মেয়েটির আত্মা কুত্তা কুপান কুপিয়ে মেরে ফেলে। আর এখানেই এই মুভির প্রথম শর্ট ফিল্মটা শেষ হয়, মানে বোঝানো হয়েছে পাপ বাপেরও ছাড়ে না। এরপর দ্বিতীয় শর্ট ফিল্মের গল্প শুরু হয় যার নাম হচ্ছে উইমেন ইন রেড, যেখানে সচিন নামের একটা মেয়েকে দেখানো হয় যে তার একজন অফিসের স্টাফ উজির বাড়িতে এসেছিল। আর এই উজি কিছুদিন আগে অফিসের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। তো এরপর সচিন করে কি তার বাড়ি ফেরার জন্য পার্কিং এরিয়ায় যায় আর সেখানে সে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর মেয়েটি লাল রঙের জামা পরেছিল আর মেয়েটি সচিনের দিকে এক
ধারে তাকিয়েছিল। মেয়েটা দেখতেও অদ্ভুত। তো সচিন ভয় পেয়ে বাইরে চলে আসে। তো সচিন তার প্রতিবেশীর সাথে এরপর দেখা করে আর পার্কিং এরিয়ার সেই লাল রঙের জামা পরা মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সচিনের প্রতিবেশী বলে এরকম কোনো মেয়েকে আমি কখনোই দেখিনি। তো এরপর সচিন যখন নিজের রুমে প্রবেশ করবে তখন সচিন আবারও সেই মেয়েটিকে দেখতে পায়। আর এবার সচিন আরো অনেক বেশি ভয় পেয়ে যায় আর দ্রুত তার রুমে চলে যায়। আর তারপর সচিন রুমে গিয়ে ক্যামেরা দিয়ে দরজার বাইরে দেখতে থাকে। আর তখন সে দেখতে পায় মেয়েটি একেবারে দরজার সামনে ক্যামেরার সামনে মুখ রেখেছে এবং তার মুখটাও রক্তাক্ত এবং ভয়ঙ্কর। তো সচিন এই দৃশ্য দেখে পুরো ভয় পেয়ে যায়। আর তখনই সচিনের ঘুম ভাঙে, অর্থাৎ এতক্ষণ সচিন যেটা দেখেছে সেটা স্বপ্ন ছিল। আর তারপর সচিন করে কি তার স্কুল লাইফের অ্যালবাম বের করে আর ছবিগুলো দেখতে থাকে। তখন সচিন খেয়াল করে ওরা স্কুল লাইফে যে বান্ধবীগুলো ছিল তাদের মধ্যে উজি, যে বড় হয়ে ওর অফিসে চাকরি করত, সে ওর দিকে তাকিয়ে রয়েছে। আর তখন সচিন মনে হয় তাহলে কয়েকদিন আগে লাভ দিয়ে যে উজি মারা গেল সেই উজির আত্মাই তো আমাকে জ্বালাচ্ছে না। তো এর পরের দিন সচিন করে কি অফিসের জন্য বের হয়। আর তারপর সে পার্কিং এরিয়া আবারও সেই লাল ড্রেসের উপর মেয়েটিকে দেখতে পায়। আর এবার সচিনের ওই মেয়েটির উপর অনেক রাগ হয় এবং তার কাছে ওই আত্মা মাত্রা এইসব চিন্তা বাদ দিয়ে তার কাছে মনে হয় যে কেউ তার সাথে প্রাণ করছে, মজা করছে এবং উচিত শিক্ষা দিতে চায়। কিন্তু তখন একটা লাল রঙের গাড়ি আসে এবং মেয়েটির সামনে দিয়ে চলে যায় আর মেয়েটি গায়েব হয়ে যায়। আর এবার এই বিষয়টা পুরো ওয়ার্ড লাগে সচিনের। তো এরপর সচিন করে কি এই কথা অফিসের একটা বন্ধুর সাথে শেয়ার করে। আর তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ উজি আর তোমরা তো একসাথে প্রাইমারি স্কুলে পড়েছো আর ও তো আমাদের এই একই অফিসে কাজও করতো, কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি ওই উজি মেয়েটা কারোর সাথে কখনো কথা বলতো না, এমনকি সবাইকে হিংসা করতো। স্পেশালি মনে হতো তোমাকে একটু বেশি হিংসা করতো, কারণ তোমরা পূর্ব পরিচিত ছিল সম্ভবত এই জন্য বা পূর্বের কোনো ব্যাপার রয়েছে। তবে সচিন এই কথায় তেমন পাত্তা দেয় না, কারণ সে ছোটবেলা থেকে ওর সাথে বলেছে। আর এরপর সচিন যেই ফ্লোরে যাচ্ছিল ওখানে ওই মেয়েটিকে সচিন আবার দেখতে পায়। আর সচিন তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে সিঁড়িতে আসতে থাকে, কিন্তু তখন সচিনের পিছে পিছে ওই মেয়েটিও চলে আসে। আর তারপর সচিন কোন রকম করে বিল্ডিং থেকে বাইরে বের হয়ে আসে এবং ফোন করে সাহায্য চাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই ওই লাল ড্রেস পরা মেয়েটি করে কি সচিনের চুল ধরে ফেলে এবং ভয়ঙ্কর ভাবে দেয়ালের উপর বেয়ে উঠতে শুরু করে। আর এটা খুব ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল আর কি দেখতে। তো তখন ওই মেয়েটি সচিনকে বলে, আমি উজি, আর তোর কি মনে আছে ছোটবেলা থেকে তুই সব সময় সেরা ছিলি আর এই জিনিসটা আমার সবচেয়ে বেশি কষ্ট দিত। আর এই কথা বলে সে সচিনকে নিচে ফেলে দেয় আর এখানে সচিনের মৃত্যু হয়ে যায়। তো এখানে আমরা যেটা বুঝতে পারি উজি সচিনের সাথে সেই প্রাইমারি স্কুল থেকে পড়তো এবং সচিন সবসময় নাম্বার 1 ছিল, কিন্তু উজি অলওয়েজ নিচে ছিল। আর এছাড়াও পড়ালেখা শেষ করার পরে সচিন একই কোম্পানিতে অনেক ভালো জব পেলেও উজি মোটামুটি জব পেয়েছে এবং সচিন রিয়েল লাইফেও বেশ পপুলার ছিল, সবাই সচিনের বন্ধু হইতে চাইতো, কিন্তু উজিকে কেউ পছন্দই করতো না। আর এর জন্য মূলত বড় হয়ে অফিস লাইফে এসে সে সচিনের উপর হিংসে আত্মহত্যা করেছে। আর তারপর তার অতৃপ্ত আত্মা সেই ভূত হয়ে সচিনকে মেরে ফেললো। আর এরই সাথে এই সিনেমার দ্বিতীয় গল্প উইমেন ইন রেড শেষ হয়ে যায়। তো যাই হোক, এবার চলো আমরা তৃতীয় গল্পের দিকে চলে যাই। তো তৃতীয় গল্পের নাম হচ্ছে টুথ ওর্মস, মানে দাঁতের কৃমি। তো গল্পের শুরুতে আমাদের একটা ডেন্টিস্টকে দেখানো হয়, সে তার কোনো একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করছিল। তো চেক আপ করার সময় ডেন্টিস্ট দেখে দাঁতে কোনো সমস্যা নেই, তবে তারপর লোকটার দাঁতে অনেক ব্যথা করতো। তো এর জন্য ডেন্টিস্ট ওই লোকটার দাঁতটাকে এক্সরে করে আর তারপর কিছু পেন কিলার প্রেসক্রাইব করে এবং 2 দিন ওষুধ খেয়ে তারপর আসতে বলে। কিন্তু এরপর ওই পেশেন্ট চলে যাওয়ার পরে ডেন্টিস্ট লক্ষ্য করে ওই পেশেন্ট যে বেসিনে কুলি করেছিল সেখানে অনেকগুলো কৃমি পড়ে রয়েছে। তো এই জিনিসটা ডেন্টিস্টের কাছে অনেক বেশি অবাক লাগে যে মুখ দিয়ে কৃমি কিভাবে পড়তে পারে। তো এরপর ডেন্টিস্ট করে ওই লোকটির দাঁতের এক্সরে আবার চেক করে এবং সেখানেও সে অনেক এই ধরনের কৃমি দেখতে পায়। তো এটা দেখে সে পুরো অবাক হয়ে যায়, কারণ চিকিৎসা বিজ্ঞানের আজ পর্যন্ত এরকম কিছু পায়নি যে দাঁতের মধ্যে কৃমি। তো এর জন্য সে সিনিয়র ডেন্টিস্টকে জিজ্ঞাসা করে। তো সিনিয়র ডেন্টিস্ট তখন বলে, এটা খুবই ইউনিক একটা ব্যাপার, চিকিৎসা বিজ্ঞানে এরকম কোনো জিনিস আজ পর্যন্ত দেখা যায়নি, জিনিসটা রিসার্চ করো। তো এরপর ডেন্টিস্ট করে লাইব্রেরিতে গিয়ে সম্পর্কে বই খুঁজতে থাকে আর সেখানে একটা বই থেকে সে এই সম্পর্কে কিছু তথ্য পেয়েও যায় এরকম একটা কেসের। এবং এখানে বলা রয়েছে এটা অনেক ক্ষতিকারক একটা পরজীবী এবং এটার কারণে মানুষের মৃত্যু হতে পারে এবং এই পরজীবীগুলো মূলত আবল তাবল খাবার থেকে জন্ম নেয় এবং তারপর দাঁতে বসবাস করে আর এরপর আস্তে আস্তে দাঁত থেকে সেটা মগজে চলে যায় এবং মগজে চলে গেলেই পেশেন্টের মৃত্যু হতে পারে। তো এটা জানার পর ডেন্টিস্ট ওই পেশেন্টকে ফোন করে দ্রুত চেম্বার আসতে বলে আর তারপর ডেন্টিস্ট করে কি পেশেন্টের দাঁত কেটে কৃমিগুলো আলাদা করার চেষ্টা করছিল, কিন্তু ডেন্টিস্টের আগে তো কখনো এরকম করেনি, মানে ভালো ভালো দাঁতগুলো তুলে ফেলবে, যার জন্য সে কিছুটা নার্ভাস হয়ে পড়ে। তবে তারপরে সে সাহস করে এই অপারেশনটা পারফর্ম করছিল এবং কোন রকমের সে করে কি ওয়ার্ম গুলো বের করতে থাকে। কিন্তু যখন সেই প্রসেসটা শুরু করেছে ততক্ষণে একটা ওয়ার্ম করেছে কি ওই লোকটার মস্তিষ্ক অলরেডি ঢুকে গিয়েছে। তো মস্তিষ্কে যখন ওই কৃমিটা ঢুকে যায় তখনই ওই লোকটি একটা জম্বিতে পরিণত হয়ে যায় এবং ডেন্টিস্টের গলায় কামড় দেয়। কিন্তু ডেন্টিস্টের গলায় কামড় দিয়ে মেরে ফেললো আমার কোনো কষ্ট লাগেনি, কিন্তু ডেন্টিস্টের যে সুন্দরী সহকারী ছিল ওকে যখন কামড় দিছে তখন আমার খুব খারাপ লাগছে। তো যাই হোক, ডেন্টিস্টের গলায় যখন কামড় দেয় তখন দেখা যায় ওই পেশেন্টের দাঁত থেকে তার গলায় একই রকম ওয়ার্ম ঢুকে পড়েছে এবং সে ভয় পেয়ে যায় এবং এর জন্য সে করে কি নিজের দাঁত কেটে ওই ওয়ার্ম গুলো বা ওই কৃমিগুলো বের করার চেষ্টা করে। আর সে দেখতে পায় এতক্ষণে তার অ্যাসিস্ট্যান্টও জম্বি হয়ে গিয়েছে। আর এদিকে ডেন্টিস্টের ব্রেনের মধ্যেও কিছুক্ষণের মধ্যে ওই কৃমিটা ঢুকে যায়
যায় এবং ফাইনালি ওই ডেন্টিস্ট একটা জম্বিতে পরিণত হয়। এর মানে হচ্ছে একটা নতুন ধরনের জম্বি প্যান্ডামিক শুরু হতে চলেছে। আর এখানে ট্রুথরম গল্পটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে গল্পটা এমন ভাবে শেষ করেছে যে এবং এমন একটা নিউ কনসেপ্ট এনেছে জম্বি সিরিজের, যেটা দিয়ে একটা আস্ত সিনেমা বানানো পসিবল। তো যাই হোক, এরপর সিনেমার চতুর্থ পর্ব শুরু হয়, যেটার নাম হচ্ছে নেক্রোম্যান্সি। আর নেক্রোম্যান্সি শব্দের অর্থ হচ্ছে উইচক্রাফট বা মনে করো কালো জাদু আর কি। তো গল্পের শুরুতে আমাদের দুজন বেস্ট ফ্রেন্ডকে দেখানো হয়। একজনের নাম হচ্ছে জিউন আর একজনের নাম হচ্ছে হাউন, এবং তারা একে অপরকে খুব বেশি পছন্দ করতো ছোটবেলা থেকে। কিন্তু কোন একটা মানসিক চাপের কারণে হাউন করে কি আত্মহত্যা করে নেয়। আর এই কারণে জিউন অনেক একা হয়ে যায়। কিন্তু তারা এত বেশি আবেগী ছিল যে বেঁচে থাকতে তারা প্রমিস করেছিল তাদের মধ্যে যদি কেউ আগে মারা যায় তাহলে তারা করবে কি অন্যজনের আত্মাকে আবার দুনিয়াতে ফেরত নিয়ে আসবে। এবং এ নিয়ে তারা অনেক রিসার্চও করেছিল বিভিন্ন বই ঘেটে। তো সেই হিসেবে জিউন করে কি তার ড্রয়ার থেকে একটা বক্স বের করে, আর এই বক্সে হাউনের অনেক রিসার্চ ছিল এ নিয়ে। এমনকি সেখানে হাউন তার নখও রেখে দিয়েছিল। আর এইসব জিনিসের সাহায্যে নাকি ওর আত্মাকে আবার পৃথিবীতে আনা যাবে। তো যাই হোক, ওখানে একটা ডায়েরিও লেখা ছিল যেখানে হাউন লিখে গিয়েছিল যে যদি কেউ কোনো আত্মাকে দুনিয়াতে আনতে চায় তাহলে অবশ্যই কালো জাদুর সাহায্য নিতে হবে। আর সেই জন্য জিউন হাউনের আত্মাকে ফিরিয়ে আনার জন্য নেক্রোম্যান্সি বা কালো জাদু করা শুরু করে দেয়। তো জিউন একটা তখন পুতুলের মধ্যে তাদের দুজনের নখই রেখে দেয়। মানে বিষয়টা আবার বলছে, একটা পুতুলের মধ্যে জিউন হাউন মানে দুই বান্ধবীর নখই রেখে দেয়। কিন্তু এটা করার সময় জিউন তার হাতে একটু চোট পায় এবং তার একটু রক্ত ওই পুতুলে রেগে যায়। আর তখন জিউনের মনে পড়ে যে হাউন বেঁচে থাকার সময় আমি এরকম হাতে চোট পেয়েছিলাম, আর হাউন আমাকে এত ভালোবাসতো যে ও আমার আঙুল মুখে নিয়েছিল, আমাকে হেল্প করেছিল। এটা দেখে বাকি সবাই আমাদের সমকামী বলে মজা নিচ্ছিল, আর এই দুঃখে হাউন মূলত আত্মহত্যা করেছিল। তো এটা ভেবে ওর মন খারাপ হয়ে যায়। তো এরপর জিউন ওয়াশরুমে যায় আর টাইপ চালু করে, কিন্তু তখনই সেখানে জিউন হাউনের আত্মাকে দেখতে পায়। কিন্তু সাথে সাথে আত্মাটি আবার উধাও হয়ে যায়। আর তারপর জিউন আবারও হলে গিয়ে ওই ডায়েরি পড়তে শুরু করে, যেখানে জিউন দেখে ডায়েরির একটা পৃষ্ঠা ছেঁড়া, যেখানে লেখা রয়েছে যে আত্মাটা পৃথিবীতে আসবে সে তার বন্ধুকে কিন্তু জীবন্ত খেয়ে ফেলবে, যাতে তারা দুজনে এক শরীরে একসাথে সারা জীবন থাকতে পারে। তো জিউন তখন বুঝতে পারে আমি যে কাজ করেছি তার মানে আমার বান্ধবী এসে এবার আমাকে খেয়ে ফেলবে, অনেক বড় ভুল করে ফেলেছে এবং অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু ও কিছু রিয়াক্ট করার আগে সেখানে হাউন চলে আসে এবং হাউন একটা ভয়ঙ্কর রাক্ষসের মতো হয়ে জিউনকে জীবন্ত খেয়ে ফেলে। আর তারপর আমরা দেখতে পাই হাউন আয়নার সামনে আসে আর সেখানে আমরা জিউনকে দেখতে পাই। তো এতে আমরা বুঝতে পারি তাদের শরীর মার্জ হয়ে গিয়েছে, মানে তাদের দেহ এক কিন্তু ভেতরে আত্মা দুইটা। আর এখানেই নেক্রোম্যান্সি বা কালো জাদুর গল্পটা শেষ হয়ে যায়। আর এরপর আমরা চলো পঞ্চম গল্পে চলে যাই। আর এই পঞ্চম গল্পটার নাম হচ্ছে দ্য ওয়াল, যেখানে একটা ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে পার্ক। আর পার্ক খুব সম্প্রতি নতুন একটা অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে এবং সে এখানে একাই থাকবে। তো পার্ক যে রুমে উঠেছে সেই দেয়ালের মাঝখান থেকে মাঝে মাঝে নক করার শব্দ শুনতে পেত। তো এই শব্দটা শুনে পার্ক খুব অবাক হতো এবং বিরক্ত হতো, মাঝে মাঝে ও শব্দ করতো। তো পরের দিন লিফটও যখন আসে তখন একটা মেয়ের সাথে দেখা হয়, আর মেয়েটা অনেক সুন্দরী ছিল। তো মেয়েটি পার্ককে জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন। তো কথায় কথায় জানা যারা পাশাপাশি অ্যাপার্টমেন্টে থাকে। তো তখন পার্ক ভাবে তার মানে এই মেয়েটি হয়তো তার রুমের দেয়ালে নক করে এবং সে এটাকে গ্রিন সিগন্যাল হিসেবে নেয়। তো এরপর মেয়েটি যখন লিফট থেকে বের হয়ে যায় তখন মেয়েটির স্কার্ট ভুল করে নিচে পড়ে যায়। আর পার্ক করে কি সেটা নিজের কাছে রেখে দেয় যাতে পরে ওটা দিতে ওর বাড়িতে যেতে পারে। কিন্তু রাতে পার্ক আবারও দেয়ালের শব্দ শুনতে পায়। আর তখন পার্ক করে কি দেয়ালের বিপরীতে যে রয়েছে মানে ওই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে। তো মেয়েটি কোনো কথা বলে না, খালি একটা করে ধূপধাপ নক বা এরকম শব্দ হয়। তো পার্ক তখন বলে আমরা কি একসাথে ডিনার করতে পারি। যদি এটার উত্তর হ্যাঁ হয় তাহলে দুটা শব্দ করবে, আর না বলার জন্য একটা শব্দ করবে। তো এইভাবে পার্ক করে কি প্রশ্ন করতে থাকে, আরো ভাবে হ্যাঁ না বলতে থাকে, অনেক কথা হয় এবং ফাইনালি কোথায় তারা দেখা করবে, ডিনার কবে করবে, কি ডিনার করবে, সব কথা ফিক্সড হয়ে যায়। তো পরের দিন লিফটে যখন ওই মেয়েটি আসে তখন পার্ক তো খুব খুশি, রাত ভরে মেয়েটির সাথে কথা বলেছে এবং পার্ক করে কি লিফট ওই নক করে ওই মেয়েটিকে মনে করিয়ে দেয় কালকে রাত্রে এভাবে কথা বললাম। কিন্তু মেয়েটি পুরো অবাক হয়ে যায় যে পাগল নাকি, এবং মেয়েটি করে কি পার্ককে ইগনোর করে। কিন্তু পার্ক ভাবে হয়তো পাবলিক প্লেসে শিকার যাচ্ছে না, তো এর জন্য রাতে ডিনারের জন্য পার্ক অপেক্ষা করতে থাকে। কিন্তু ওর বাড়িতে মেয়েটি আর আসে না। তো এরপর পার্ক নিজের সিদ্ধান্ত নেয় তাহলে আমি ওই মেয়েটির স্কার্ট নিয়ে মেয়েটির অ্যাপার্টমেন্টে যাই। কিন্তু এরপর পার্ক যখন ওই মেয়েটির রুমে ঢুকে সেখানে কেউ ছিল না। এমনকি সেখানের ময়লা জিনিসপত্র দেখে জিউন বুঝতে পারে যে মনে হয় না এখানে গত 10-15 বছর ধরে কেউ থাকে। আর ওখানে একটা নিউজ পেপার পড়েছিল যেখানে একটা কাপলের মিসিং এর ব্যাপারে লেখা ছিল যে একটা কাপল 10 বছর আগে হারিয়ে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তো এটা দেখে পার্ক অনেক ডিস্টার্ব ফিল হয়। আর তারপর পার্ক করে কি তার রুমে চলে আসে এবং করে কি যেখান থেকে শব্দ হয়, কিসের শব্দ হচ্ছে, কেন শব্দ হচ্ছে সেটা জানার জন্য দেয়াল ভেঙে ফেলে। আর দেয়াল ভাঙার পরে সে দেখতে পায় সেই কাপলের লাশ যাদের ব্যাপারে নিউজ পেপারে লেখা ছিল। তো এটা দেখে পার্কের তো হালুয়া টাইট হয়ে যায়, ভয় পেয়ে যায়। আর পার্ক যখন পালাতে যাবে তখন আমরা দেখতে পাই দেয়াল সবকিছু টেনে নিতে শুরু করে, এমনকি পার্কেও, এবং পার্কের কাহিনীও এখানে শেষ হয়ে যায়। তো এর মানে হচ্ছে এটা একটা অভিশপ্ত অ্যাপার্টমেন্ট, আর এই অ্যাপার্টমেন্টটা এরকম করেই মানুষদের গায়েব করে ফেলে। তো গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর এরপর 6 নম্বর গল্প যখন শুরু হয় সেটার নাম বলা হয় ক্লোজটি। আর এই গল্পের শুরুতে আমরা
জিহারি নামের একটা মেয়েকে দেখতে পাই যে তার রুমের জন্য অনলাইনে ক্লোসেট বা আলমারি খুঁজছিল। তো কিছুক্ষণ পরে সে পেজে একটা সুন্দর সেকেন্ড হ্যান্ড আলমারি পেয়েছে অনেক কম দামে, আর সেটা নেওয়ার জন্য সে করে কি ওই রাতে আলমারি বিক্রেতার সাথে দেখা করে। আর যখন জিহারি আলমারিটা চেক করছিল তখন তার নজর পড়ে মালিকের উপর। লোকটা তাকে দেখে অদ্ভুত ভাবে হাসছিল, তবে তারপরেও জিহারি এটা ইগনোর করে এবং ডিলটা ফিক্স করে এবং খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। আর পরের দিনে জিহারির বাড়িতে সেই আলমারিটা ডেলিভারি চলে আসে, কিন্তু সেই রাতে থেকে জিহারি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। আর প্রতিবার খারাপ স্বপ্ন দেখার পরে যখনই জিহারির ঘুম ভাঙতো তখনই সে দেখতো আলমারিটির দরজা খোলা। আর এই বিষয়টি জিহারির অনেক অদ্ভুত লাগে। তো পরের দিন সকালে জিহারি তার বন্ধুর সাথে এই ব্যাপারটি শেয়ার করে। তার বন্ধু বলে, তাহলে এক কাজ করো, কিছু রসুন দিয়ে আলমারির হাতলে বেঁধে রাখো, তাহলে খারাপ আত্মা দূরে থাকবে। আর যেহেতু এই আলমারিটি অনেক পুরনো এবং ব্যবহার করা ছিল, কোন কাজে ব্যবহার হয়েছে, কার ছিল, এটা তো তুমি যাও না, এটাই বেটার হবে। তো বন্ধুর কথা মতো জিহারি করে কি আলমারির হ্যান্ডেলে রসুন দিয়ে বেঁধে রাখে, কিন্তু সে রাতেও জিহারি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। আর স্বপ্ন ভাঙার পরে আবারও জিহারি দেখতে পায় আলমারির দরজা খোলা। তো এর জন্য জিহারি করে কি আলমারির ভেতরটা চেক করতে যায়। আর তখনই আলমারির ভেতর থেকে সেই মালিক বের হয়ে আসে এবং ওই মালিক জিহারিকে আলমারির ভেতরে নেওয়ার চেষ্টা করে। আর তখন জিহারি করে কি ছুরি দিয়ে ওই মালিককে অনেক আঘাত করতে শুরু করে, কিন্তু এতে ওই মালিকের কিছুই হয় না। আর তারপর জিহারি করে কি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে এবং সাহায্যের জন্য তার বন্ধুকে কল করে। আর কিছুক্ষণ পর থেকেই বাইরে থেকে শব্দ আসা বন্ধ হয়ে যায়। আর এর জন্য জিহারি করে কি ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে আসে এবং সে যখন মোটামুটি নিশ্চিন্ত ছিল যে হয়তো লোকটা চলে গিয়েছে, তখনই বিছানার নিচ থেকে ওই আলমারির মালিক করে কি জিহারির পা টেনে নিচে নিয়ে যায় এবং হয়তো তাকে মেরে ফেলা হয়। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তো কি ছিল এই আলমারির মধ্যে রহস্য? হতে পারে যে ওই আলমারি কোনো একটা পোর্টালের মতো কাজ করতো, যার মাধ্যমে ওই আলমারির মালিক মেয়েদেরকে টার্গেট করতো এবং তাদেরকে মেরে ফেলতো। তো এরপর 7ম নম্বর গল্প যখন শুরু হয়, এই গল্পের নাম আমাদেরকে বলা হয় যে ঘোস্ট ম্যারিজ। আর এখানে আমরা চাউন নামের একটা ছেলেকে দেখতে পাই। সে চাকরির জন্য একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। আর ওই কোম্পানির হেড চায়নকে অনেক পার্সোনাল প্রশ্ন করে, আর তারপর একটা লাল কলম দিয়ে চাইনিজ ভাষায় চায়নের নাম লেখায়। কিন্তু এই বিষয়টা চায়নের অনেক অবাক লাগে যে কোরিয়াতে চাইনিজ ভাষায় তার নাম হুদাই কেন লিখবে। তো এই বিষয়টা চায়ন তার বন্ধুকে বলে, আর তার বন্ধু এই কোম্পানিতে চাকরি করতো। তো তার বন্ধু বলে, হতে পারে হেড তোমাকে একটু পছন্দ করেছে, তবে তারপরে এই কোম্পানি একটু অদ্ভুত ধরনের, আমি শুরু থেকে লক্ষ্য করছি। তো যাহাকের পর থেকে আমরা দেখতে পাই চায়নের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন চায়ন যখন বাসায় শাওয়ার নেয় তখন চায়ন কারো উপস্থিতি উপলব্ধি করে এবং আমরাও দেখতে পাই কোন একটা আত্মা চায়নের সাথে থাকতে শুরু করেছে। তবে সৌভাগ্যবশত এটা একটা মেয়ে আত্মা, যথেষ্ট সুন্দরী আত্মা। তো পরের দিন চায়নের ছিল জয়নের দিন। তো সবাই চায়নের দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে চায়ন তার হাতে চোট পায়। আর তখন হেড এসে চায়নকে সাহায্য করে, অর্থাৎ হেড একটু বেশি খেয়াল রাখছিল চায়নের। তো এরপর চায়ন যখন ফাইল রাখার জন্য স্টোর রুমে যায় তখন সেখানে সে একটা ফাইল দেখতে পায়। আর এখানে চায়নের সকল পার্সোনাল ইনফরমেশন লেখা ছিল। আর সে যখন আরো বেশি কিছু জানতে যাবে তার আগে এখানে হেড চলে আসে আর চায়নের কাছ থেকে ফাইলটি নিয়ে চলে যায়। আর পরের দৃশ্যে দেখা যায় চায়নকে নিয়ে তার হেড কারোর সাথে ডিল করছিল, টাকা পয়সার ডিল, মানে চায়নকে বিক্রি করে দিচ্ছে এই ধরনের একটা কিছু। তো এই ধরনের কথাবার্তা চায়নের বন্ধু শুনে নেয় আর সে চায়নকে কল করে এই কথা বলে যে তোমার ব্যাপারে এই ধরনের কথা বলছে। কিন্তু চায়ন ছিল বিজ্ঞান মনস্ক একটা ছেলে, সেই ধরনের কথার পাত্তা দেয় না, সে খাবার খেতে বসে। কিন্তু আমরা দেখতে পাই চায়ন যখন খাবার খেতে বসেছে তখন চায়নের টেবিলের নিচেও কোন একটা আত্মার জন্য খাবার রাখা ছিল, যেটা চায়ন নিজেও যায় না। তো রাতে যখন চায়ন ঘুমাতে যায় তখন সে একটা আজব স্বপ্ন দেখে আর সে একটা মেয়ের আত্মাকে দেখতে পায় এবং হঠাৎ করে চায়ন তারপর একটা বিয়ের মণ্ডপে পৌঁছে যায়। অ্যাকচুয়ালি এখানে চায়নের সত্যি সত্যি বিয়ে হচ্ছিল আর এখানেও ওই মেয়েটির আত্মার সাথে চায়নের বিয়ে হচ্ছিল, যে মেয়েটি এতদিন চায়নের সাথে ছিল। আর ওই হেড মহিলাটি মূলত কাজে ছিল বা বিয়ে পড়াচ্ছিল। তো চায়ন এখানে অনেক না করার সত্ত্বেও ওই মেয়ের আত্মার সাথে চায়নের বিয়ে হয়ে যায়। তো এর মানে হচ্ছে হয়তো ওই আত্মাটি ওই হেড মহিলার সাথে ডিল করেই চায়নকে বিয়ে করে নিয়েছে। তো ফাইনালি চায়নের বিয়ে হয়ে যায় আত্মার সাথে, হয়তো চায়নও পরলোকে চলে যাবে বা মারা গেল, এরই সাথে এই গল্পটি শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা 8 নম্বর গল্পে চলে যাই। তো 8 নম্বর গল্পের নাম হচ্ছে গার্ল ইন দ্য মিরর, যেখানে উজিন নামের একটা মেয়েকে দেখানো হয় যে একটা পার্লারে কাজ করতো। পাশাপাশি উজিন অনেক ভালো মেকআপ আর্টিস্টও ছিল। তো উজিন একটা মেয়ের মেকআপ করছিল। তো উজিন ওই মেয়েটিকে একটা প্রোডাক্ট কেনার জন্য বলে। তো উজিন অনেক রিকোয়েস্ট করে প্রোডাক্ট কেনার জন্য, কিন্তু মেয়েটি ওকে কোনো পাত্তা না দিয়ে প্রোডাক্ট না কিনে সেখান থেকে চলে যায়। এই কারণে উজিনের অনেক রাগ হয়। আর তখন পার্লারের একজন কর্মচারী উজিনকে বোঝায় যে এইভাবে বললে কেউ তোমার কাছ থেকে পণ্য কিনবে না, তুমি অর্ডার করতে পারো না, তোমাকে রিকোয়েস্ট করতে হবে, তাদেরকে কনভাইন্স করতে হবে। তো এরপর উজিন যখন লিফটে করে বাসায় যাচ্ছিল হঠাৎ করে এই লিফটের আয়নাতে সে একটা ভয়ঙ্কর প্রতিরূপ দেখতে পায়। আর তারপর উজিন যখন বাড়িতে ফিরে আয়নায় নিজের চেহারা দেখে সে তার আবারও ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। আর এখানে উল্লেখ্য উজিন প্রায় রাত বিরাতে একা একা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতো আর এটারই হয়তো নেগেটিভ ইফেক্ট তার উপর পড়েছে। আর এরপর আমরা দেখতে পাই উজিন অটোমেটিক্যালি আয়নার সামনে একটা সেলফি তোলে যেখানে তার চেহারা ভূতের মতো হতে থাকে। আর তখনই তার ফোন থেকে একটা হাত বের হয় এবং উজিনের মুখে আঁচড় দিয়ে দেয় এবং সেই ছবিটা আপনা আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়ে যাচ্ছিল। তো অ্যাকচুয়ালি মনের দিক দিয়ে উজিন খুবই অহংকারী এবং
ন্যারো মাইন্ডেড ছিল, আর সে কারণেই কোন একটা আত্মা এসে উজিনের আসল চেহারাটা সবার সামনে ফাঁস করে দিল। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। আর এরপর আমরা চলে যাব হচ্ছে 9 নম্বর গল্পে, যার নাম হচ্ছে এ ম্যানিকুইন। আর ম্যানিকুইন মানে হচ্ছে তোমার ওই প্লাস্টিকের যে ডল ডুল থাকে না কাপড় চোপড়ের দোকানে, সেগুলো আর কি। তো সেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে ম্যানিকুইন বানানোর ফ্যাক্টরিতে কাজ করে। আর সে যখন রাতে কাজ করছিল তখন সেখানে গার্ড তাকে একটা গল্প বলে, এবং সে বলে প্রতিবার ম্যানিকুইন গোনার সময় বরাবরই ম্যানিকুইনের সংখ্যা বেশি হয়ে যায়। মানে আমি যদি 10টা রেখে যাই সে দেখি 11টা হয়ে গিয়েছে বা 12টা হয়ে গিয়েছে। তবে ছেলেটা এই কথার পাত্তা দেয় না, সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর তারপর রাস্তায় সে তার বসকে কারোর সাথে কথা বলতে দেখে। আর এরপর সে যখন আর একটু সামনে যায় সে দেখতে পায় তার বস একটা জীবন্ত ম্যানিকুইনের সাথে বসে রয়েছে। আর এরপরে ওই ম্যানিকুইনটা ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। তো তখন তো ওই ছেলে এই দৃশ্য দেখিয়ে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানো শুরু করে। আর তারপর বাসায় এসে জীবন্ত ম্যানিকুইনের ব্যাপারে রিসার্চ করতে থাকে। আর সেখান থেকে সে জানতে পারে যে জীবন্ত ম্যানিকুইন অ্যাকচুয়ালি এক্সিস্ট করতে পারে যদি সেটা কালো জাদুর মাধ্যমে পারফর্ম করা হয় বা কোনো আত্মা ভর করে। এবং যদি কোনো জীবন্ত ম্যানিকুইন দেখে থাকো দ্রুত পালাবে এবং কোনোভাবেই যেন সেই জীবন্ত ম্যানিকুইন তোমার চোখের দিকে না তাকায় বা চোখাচোখি না হয়। তো পরের দিন ওই ছেলেটা যখন কাজে যায় তখন সে একটা অদ্ভুত দেখতে ম্যানিকুইন দেখে, আর ওটা দেখে সে আবার ভয় পেয়ে যায়। আর আসার সময় আবারও রাস্তায় সেই ছেলেটির বস এবং ওই জীবন্ত ম্যানিকুইনকে দেখতে পায়। আর এবার ওই ম্যানিকুইনটা ওই ছেলেটার পেছনে দৌড়ানি দিতে শুরু করে। আর তখন ওই ছেলেটা ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা আন্ডারগ্রাউন্ড শপে চলে আসে, কিন্তু এমন জায়গায় এসে পালায় যেখানে আরো অনেক শত শত ম্যানিকুইন রয়েছে। আর এই জায়গায় ছেলেটার সকল আশা ছেড়ে দিয়ে এত বেশি ভয় পেয়ে যায় যে ওই জীবন্ত ম্যানিকুইনটাকেই মেরে ফেলে এবং আমরা দেখতে পাই ওটা শরীর থেকে রক্ত বের হচ্ছে। কিন্তু ওই ম্যানিকুইনটাকে মারার পর ওই ছেলেটার শরীর প্লাস্টিক হয়ে যেতে শুরু করে। আর তখনই তার সামনে বস চলে আসে এবং বস বলে তুমি হবে সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে সুন্দর দেখতে ম্যানিকুইন এবং আমার সবচেয়ে প্রফিটেবল ম্যানিকুইন। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আর এখানে হয়তো আমাদের বোঝানো হয়েছে যে এই সকল ম্যানিকুইন এভাবেই তৈরি করা হয়েছে, মানে মানুষ্য তৈরি ম্যানিকুইন, যাতে অরিজিনাল হিউম্যান ফিগারটা করা যায় আর কি। এবং এই পুরো কোম্পানিটাই হয়তো এভিল। তো এবার চলো আমরা 10 নম্বর বা সর্বশেষ গল্পটা সম্পর্কে জেনে আসি, যার নাম হচ্ছে এসকেপ গেমস, মানে যেখান থেকে তোমাকে বেঁচে ফিরতে হবে। তো গল্পের শুরুটা দেখানো হয় 3 জন বন্ধুকে দেখিয়ে। এরা 3 জন বিভিন্ন পার্কে, বিভিন্ন অ্যামেজিং পার্কে গিয়ে স্কেপ গেম খেলতো এবং এভাবে অর্থ উপার্জন করতো। তো একদিন ওরা কারো নজরে আসে এবং ওদেরকে একটা বড় অফার দেওয়া হয় একটা স্কেপ গেম খেলার, যেখান থেকে বেরিয়ে আসতে পারলে ওদেরকে $10,000 দেওয়া হবে। তো এত বড় অফার পেয়ে ওরা রাজি হয়ে যায় এবং এই গেমের জায়গায় তাদেরকে একটা ছেলে নিয়ে যাওয়া হয়। তো প্রথমে স্কেপ রুমে ছিল লাইব্রেরি, আর এই লাইব্রেরির মিডলে একটা মনিটর রাখা ছিল। আর সেখানে তাদেরকে বলা হয় যারা এই গেমে হেরে যাবে তাদের আত্মা কিন্তু স্যাক্রিফাইস করা হবে, মানে তোমার আত্মা কিন্তু রেখে দেওয়া হবে। তবে ওরা এই কথাটা তেমন ভাবে সিরিয়াসলি নেয় না, মানে মডার্ন যুগে কে এটা বিশ্বাস করবে। তো এরপর ওরা লাইব্রেরি থেকে আরেক রুমে যায়, আর সেখানে ওই মেয়েটির উপর হঠাৎ করে একজনের লাশ এসে পড়ে। কিন্তু এটাতে ওরা তেমন বেশি গুরুত্ব দেয় না, কারণ যেহেতু এটা একটা গেম ভেবেছে হয়তো গেমের অংশ, ওদেরকে ভয় দেখানো হচ্ছে। কিন্তু তখনই একটা বইয়ের র্যাক ভেঙে যায় এবং এবার ওরা কিছু আহত হয়। তবে তারপরেও যেহেতু গেম শেষ করলে 10 লক্ষ টাকা পাবে, এজন্য ওরা গেম থেকে পিছু হাঁটে না। তো এরপর তারা করে কি অন্য একটা রুমে চলে আসে যেখানে অনেকগুলো পেন্টিং ছিল, আর পেন্টিং এর সামনে একটা করে চাপ দেওয়ার বাটন ছিল। তো একটা ছেলে করে কি অনেকগুলো তীর লাগানো পেন্টিং একটা বাটনে চাপ দেয়, আর তখনই একটা তীর বের হয়ে গাল ছুঁয়ে চলে যায়। আর এ কারণে ওর বন্ধুদেরকেও সাবধান করতে যায় যে এখানে কোনো কিছুতে কিন্তু হাত দিস না, কিন্তু গিয়ে দেখে অনেক দেরি হয়ে গিয়েছে। অলরেডি ওর বন্ধুরা করেছে কি খাঁচা কোনো একটা পেন্টিং এর উপর চাপ দিয়ে ফেলেছে এবং দুইজনই খাঁচায় বন্দী হয়ে গিয়েছে। এমনকি তাদের দুজনের শরীরের উপর রক্ত গড়িয়েও পড়ছিল, কারণ তাদের খাঁচার উপরে মানুষের শরীরের বিভিন্ন অংশ রাখা ছিল। এর মানে হচ্ছে এখানে আরো হাজার হাজার মানুষ খেলতে এসেছে, তাদের সবার রক্ত মাংস এখানে রয়েছে। তো এরপর ছেলেটা করে কি তৃতীয় যে পেন্টিং রয়েছে সেটার বাটনে চাপ দেয়, যেখানে চাবির পেন্টিং ছিল। তো তার একটা চাবি পায়, তবে এটা খাঁচা খোলার চাবি ছিল না, এই চাবিটা ছিল এই রুম থেকে বের হওয়ার চাবি। তো তখন খাঁচায় আটকানো দুজন বন্ধু বলে তুই চাবি দিয়ে বাইরে যা, তারপর সাহায্য নিয়ে আমাদের এখান থেকে বাঁচা। তো তৃতীয় ছেলেটা যখন রুম থেকে বাইরে আসে তখন সে ওখানে অনেকগুলো মানুষের আত্মা দেখতে পায় এবং ওখানে সে তার ওই 2 বন্ধুর আত্মাও দেখতে পায়। তো এর মানে হচ্ছে তার 2 বন্ধু অনেক আগেই মারা গিয়েছিল। এবং আমরা দেখতে পাই সে একটা স্টার প্যাটার্নের মাঝখানে ছিল, আর এই প্যাটার্নটা ব্ল্যাক ম্যাজিকে ব্যবহার করা হয়। তো ওখানে যখন ব্ল্যাক ম্যাজিক শুরু হবে তখনই ছেলেটার হুঁশ ফিরে আসে এবং কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে। এবং তারপর যখন গেটের সামনে আসে এবং গেট খোলে তখন গেট খোলার সাথে সাথে শত শত মানুষের লাশ ওর উপর এসে পড়ে। এবং এর মানে হচ্ছে ওরা এমন একটা জায়গায় ফেসে গিয়েছে যেখান থেকে বের হওয়া অসম্ভব, এবং বাকি শত শত হাজার হাজার মানুষের মতো ওরাও এখানে সারা জীবনের মতো আটকা পড়ে গেল এবং ভবিষ্যতে এরকম শত শত মানুষ আসতে থাকবে এবং কোন একটা এভিল শক্তি এভাবে মানুষের সোল নিতে থাকবে। আর এখানেই এই পুরো সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা মূলত হলে রিলিজ পাওয়া কোনো সিনেমা হয়তো ছিল না, কারণ কোয়ালিটি দেখে ওরকম মনে হচ্ছে না। আর সত্যি বলতে হরর বলতে যেটা বোঝায় ওরকম হরর বলতেও কিছু ছিল না। তবে একটা জিনিস ভালো ছিল যে 15-20 মিনিটের মধ্যে আমরা প্রায় 10টা স্টোরি সম্পর্কে জানতে পারলাম, ইউনিক স্টোরি সম্পর্কে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আমি বিদায় নিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।